হৈমন্তিকা পর্ব 17 লিখেছেন ঈশানুত তাসমিয়া মীরা। রোদের কঠিন তেজ মেঘের আড়ালে মিয়ে যাচ্ছে। কালো মেঘগুলো জট বেঁধে প্রখর হরতালে নামছে। উত্তর দিক থেকে ধেয়ে আসছে সেগুলো। মৃদুমন্দ বাতাসে এলোমেলোভাবে উঠছে তুষারের চুলগুলো। কপাল কুচকানো, নাক ফুলিয়ে চোখ মুখে মারাত্মক রাগ ফুটিয়ে রেখেছে সে। সাদাত আঙুল দিয়ে বারবার কপাল ঘষছে। হৈমন্তী হতাশ নয়নে তুষারের কার্যকলাপ দেখলো কিছুক্ষণ। ছোটখাটো বিষয় নিয়ে ছেলেটা মাঝে মাঝে এত রেগে যায়। হৈমন্তী নীরবে দীর্ঘশ্বাস ফেলে। পার্কের আশেপাশে একবার নজর বোলায়। ব্যস্ত মানুষগুলো ব্যস্ত হয়ে জগিং করছে, হাঁটছে, ফোনে কথা বলছে। কেউ বা বেঞ্চে বসে গল্প গুজব করছে, আর কেউ কেউ তাদের মতো নিশ্চিন্তে ঘাসের উপর বসে আছে। হৈমন্তী নজর ফেরালো, স্বাভাবিক স্বরে জিজ্ঞাসা করলো, আর কতক্ষণ তুষার? আমি রাগ কমাতে পারছি না হৈমন্তিকা, অপেক্ষা করুন। আকাশ কালো হয়ে আসছে তুষার, যে কোনো সময় বৃষ্টি নামবে। গম্ভীর স্বরে তার একরক্ষা উত্তর। নামুক। হৈমন্তীর উদাসীনতা বাড়ল, সেই সঙ্গে পায়ের চিনচিনে ব্যথাটাও ক্ষীণ বেড়ে গেল যেন। সে সময় বাস থেকে টেনে আনার সময় কি যেন পায়ে বাড়ি খেয়েছিল তার। ফলস্বরূপ বাম পায়ের গোড়ালি গভীরভাবে কেটে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথাটা সহ্য করে নিল হৈমন্তী। ব্যাগ থেকে পানির বোতল বের করলো। পানি খেয়ে রাগ কমান তুষার, দেরি হচ্ছে আমার, এতক্ষণ বসে থাকতে পারবো না আমি। তুষার বাধ্য ছেলের মতো পানিটা নিল। ন্যায়নীতি বোতলে মুখ লাগিয়ে পানি পান করলো। বলল, বোতলটা আপনাকে আর ফেরত দিচ্ছি না হৈমন্তিকা, এটা আমি আমার কাছে রেখে দেব বলে হাসলো তুষার। হৈমন্তী চেয়ে রইল শান্ত শীতল দৃষ্টিতে। আনমনে হাত বাড়িয়ে তুষারের এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দিল। বিস্ময় যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তুষারকে। মৃদু কেঁপে উঠল তার নেত্রজোড়া। হৈমন্তী হাত সরাতে নিলে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় তা ধরে ফেলল সে। সরল গলায় অনুরোধ করলো, হাত সরাচ্ছেন কেন হৈমন্তিকা, আমার ভালো লাগছে, আবার করুন। হৈমন্তী শুনল না, জোর করে নিজের হাত ছাড়িয়ে নিল। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে বারবার বোঝানোর পরও আপনি বুঝতে চাইছেন না তুষার। আমার উপরে একটু বেশি আশা করে আছেন। কেন এমন করছেন? কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে ভালোবাসি না? আপনার আর আমার মাঝে কোনো ধরনের বৈবাহিক কিংবা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠা প্রায় অসম্ভব। আপনার বাবা পরিবারও আমাদের কখনো মেনে নেবে না, না মেনে নেবে আমার বাবা। তবুও কেন আমাকে নিজের এতটা কাছে টেনে আনছেন? হুটহাট হাত ধরছেন, যেখানে ইচ্ছে নিয়ে যাচ্ছেন। এসব বন্ধ করুন তুষার, নিজের অধিকার খাটানো বন্ধ করুন। তুষার চুপচাপ শুনল হৈমন্তীর পুরো কথা। গাম্ভীর্য নিয়ে চেয়ে রইল তার মুখ পানে। সরল গলায় আওড়ালো, সম্ভব না হৈমন্তিকা, দরকার হলে আমি সারা জীবন আপনার পিছু নেব, তীর্থের মতো অপেক্ষা করব, তবুও আপনাকে কখনো ছাড়বো না। আপনাকে কাছে টেনে নেব, হুটহাট হাত ধরবো, অধিকার খাটাবো, কেননা আপনি আমার। আপনাকে ভালোবাসার অধিকারও আমার। অদৃশ্য কষ্টের কাঁটাযুক্ত আঘাতে ভেতরটা নিদারুণ কেঁপে কেঁপে উঠল। নেত্রকোণে বিন্দু জলের আভাস টের পেল হৈমন্তী। সঙ্গে সঙ্গে তার নিবারণে আপ্রাণ চেষ্টা করলো। আর চোখে একবার দেখলো তুষারকে। যতবার সে তুষারের মায়াময় চেহারাটি দেখে, কান্না যেন উপচে আসতে চায় ওর। নিয়তির উপর বড্ড অভিমান হয়, পরপরই আফসোস হয় ভীষণ। এত বোঝানোর পরও তুষার কেন বুঝতে চায় না? এত পাগলামি কেন করে? ভাবনার অকুল পাথারেই তুষার হঠাৎ ব্যগ্র গলায় জিজ্ঞেস করে উঠল, আপনার পায়ে কি হয়েছে হৈমন্তিকা? হৈমন্তী নিজের পায়ের দিকে তাকালো। গোড়ালি থেকে পায়ের তালু অবধি আত্মাজা রক্তে সূক্ষ্ম রেখা দৃশ্যমান। তার উত্তরের অপেক্ষা না করে বোতলে পানিটুকু পায়ে ঢেলে দিল তুষার। প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে আঘাতপ্রাপ্ত স্থানে বেঁধে দিল। আবারও প্রশ্ন করে উঠল, ব্যথা কিভাবে পেয়েছেন? বাস থেকে নামার সময় কিভাবে যেন কেটে গেছে। হৈমন্তীর নির্বিকার উত্তর। তুষার রুমালের উপরে আলতো হাত বোলালো। লঘু স্বরে বলল, দুঃখিত হৈমন্তিকা, আমি খেয়াল করিনি। সমস্যা নেই, এতক্ষণে আপনার রাগ কমেছে নিশ্চয়ই, এবার আমাকে যেতে দিন। তুষার তিরুক্তি করে বলল, আপনি আমার রাগ আরও বাড়িয়ে দিয়েছেন। অথচ তুষারের কণ্ঠস্বর একদম স্বাভাবিক, শান্ত। তুষারদের এলাকার পাশেই একটা বিল্ডিংয়ে ফ্যামিলি বাসার টুলেট লাগানো। নওয়াজ আর আশরাফ সাহেব বাসাটা দেখে এসেছেন। বলা যায় মোটামুটি পাকা কথাও করে এসেছেন তারা। যদিও এ বাসা থেকে নতুন বাসাটি একটু বেশিই ছোট, তবুও দ্বিরুক্তি করেননি আশরাফ সাহেব। পরে না হয় নতুন বাসা খুঁজবেন, কিন্তু এখন আর এক মুহূর্ত এ বাসায় থাকবেন না। গধূলি বেলায় তৈমুর ভবনে এসে পৌঁছায় হৈমন্তী। বাইরে তখন ঝিরঝিরি বৃষ্টির সমাগম। নিকষ কৃষ্ণ আধারে ঢেকে যাচ্ছে ধরণী। হৈমন্তী সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছন থেকে তুষার খানিক উঁচু গলায় বলল, আস্তে হাঁটুন হৈমন্তিকা, আপনার পায়ে ব্যথা। স্বভাব সুলভ আস্তে হাঁটল না হৈমন্তী। পায়ের গতি বাড়ানো আগে আগেই হঠাৎ নওয়াজের কণ্ঠস্বর ভেসে আসলো, হৈমন্তী। হৈমন্তী চমকালো। উপরে তাকাতেই দেখলো নওয়াজ দাঁড়িয়ে আছে প্রথম তলা সিঁড়ির কাছে। সে নেমে হৈমন্তীর মুখোমুখি দাঁড়ালো। তুষারকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে জিজ্ঞেস করলো, আজকে এত দেরি করে আসলে যে হৈমন্তী? তোমার সাথে ছেলেটা কে? হৈমন্তী ভীষণ অপ্রস্তুত হলো। একবার তুষারের দিকে তাকিয়ে আবার নওয়াজের দিকে তাকালো। মৃদু স্বরে বলল, আমাদের বাড়িওয়ালার ছেলে। এটা কি ওই ছেলেটা?
একটু চুপ থেকে হঠাৎ প্রশ্ন করে উঠল নওয়াজ। হৈমন্তীর অপ্রস্তুত ভাব বাড়ল। কি বলবে ভেবে পেল না। তুষার তখন ভ্রু উঁচিয়ে চেয়ে আছে, বিরক্ত লাগছে তার। সরব বলে উঠল, চলুন হৈমন্তিকা, দাঁড়িয়ে আছেন কেন? বলে উত্তরে অপেক্ষা না করে হৈমন্তীকে নিয়ে উপরে চলে গেল সে। নওয়াজ আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল, শুধু কিছু বলতে গিয়ে আবার থেমে গেল। দ্বিতীয় তলায় আসতেই হৈমন্তীর হাত ছেড়ে দিল তুষার। স্বাভাবিক স্বরে বলল, ছেলেদের থেকে দূরে থাকবেন হৈমন্তিকা, আমি আমার রাগ সামলাতে পারি না। হিংসে তো আরও না, চলবে। বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।